জীবনকে আমরা কতজন কতভাবেই না বিশ্লেষণ করে থাকি। কখনো কখনো জীবনের নানা পরিচয় উপস্থাপন করি, সেই উপস্থাপনায় কেউ কেউ নিজেকে ফেমাসও মনে করি। কিন্তু দর্শক, আমরা বিশ্বাস করতে চাই আপনারা প্রত্যেকেই ফেমাস, প্রত্যেকেই নিজ নিজ কাজে অসাধারণ এবং ফেমাস। বিশ্বাসটা শুধু নিজেকে করতে হবে, আর আমরা আপনার সেই বিশ্বাসের জন্য বারংবার আপনাকে প্রশ্ন করে মনে করিয়ে দিতে চাই, আর ইউ ফেমাস। দর্শক, স্বাগত জানাচ্ছি আর ইউ ফেমাস সিজন 2-তে। আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। দর্শক, স্বাগত আরও একবার আর ইউ ফেমাসের আয়োজনে। আর ইউ ফেমাসের আয়োজন মানে বিশেষ কিছু, বিশেষ অতিথি এবং বিশেষ সারথি, এবং পুরোটাই নিবেদিত থাকে আপনাদের জন্য। আপনারাও আমাদের এই আয়োজনে সরাসরি সংযুক্ত হতে পারবেন। টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে কিন্তু এই আয়োজনটি সরাসরি যাচ্ছে। ফলে সেখানে আপনি আপনার মন্তব্যটি করে আমাদের সারথিদের সাথে কাছ থেকে যে কোনো বিষয়ে জানতে চাইতে পারেন, তাদের বিষয়ে জানাতে পারেন, তাদের বিষয়ে আপনার প্রিয় কোনো মন্তব্য থাকলে সেটিও কিন্তু দিতে পারেন। ফলে আমরা কিন্তু আপনার মন্তব্যের অপেক্ষায় রইলাম। এবং আজকে যে মানুষ আমাদের সাথে যুক্ত রয়েছেন, যে সারথি আমাদের সাথে যুক্ত রয়েছেন, আমার কাছে তো ভীষণ প্রিয়, ভীষণ শ্রদ্ধেয় অবশ্যই, এবং আমি জানি আপনাদের কাছেও ভীষণ শ্রদ্ধেয়, ভীষণ প্রিয়, ভীষণ জনপ্রিয় মানুষ আমাদের সাথে আজকে যুক্ত রয়েছেন। যে মানুষটির কথা এখন বলবো আমাদের সাথে যুক্ত রয়েছেন, তিনি আমরা যে বাংলাদেশটি নিয়ে আসলে কথা বলছি, যে বাংলাদেশের জন্য কথা বলছি, সেই মানুষটি আসলে বাংলাদেশের রূপকারদের মধ্যে একজন। শ্রদ্ধেয় তারিক আনাম খান। আমি সবার আগে অভিনেতা শব্দটি যুক্ত করার আগে আমি তাকে বলবো মুক্তিযোদ্ধা, অভিনেতা, পরিচালক, লেখক এবং প্রযোজক। স্বাগত আপনাকে আর ইউ ফেমাসের আয়োজনে। থ্যাংক ইউ। কেমন আছেন আপনি? ভালো আছি। নিশ্চয়ই, আমরাও আপনাকে পেয়ে ভালো এবং খুবই উচ্ছ্বসিত বোধ করছি। দর্শক, আমাদের সাথে এই সারথি পালায় যুক্ত রয়েছেন আরও বেশ কয়েকজন। তবে যেই মানুষটি তার কাজের মাধ্যমে আলাদা করে আপনাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে ইউটিউবে ভীষণভাবে যাকে প্রতিনিয়ত দেখতে পাই, আমাদের খুবই পছন্দের, কাছের মানুষ এবং জনপ্রিয় অভিনেত্রী কেয়া আক্তার পায়েল। স্বাগত আপনাকে আর ইউ ফেমাসের আয়োজনে। কেমন আছেন? ভালো আছে, আলহামদুলিল্লাহ। আমি জানি যে আমার দর্শকরাও আপনাকে পেয়ে ভীষণ উচ্ছ্বসিত, ভালো লাগছে তাদের, যে কেয়া পায়েলের কাছ থেকে তারা নানান ধরনের কথা শুনবে, জানবে। আমার তো অনেক প্রশ্ন আছে বটেই, নিশ্চয়ই দর্শকদেরও আছে। দর্শক, আমাদের সাথে যুক্ত রয়েছেন আরও একজন মানুষ, রাফাত মজুমদার রিঙ্কু, যিনি নির্মাণ করেন, নির্মাতা। আপনাকেও স্বাগত জানাচ্ছি আর ইউ ফেমাসের আয়োজনে। কেমন আছেন? আমাদের সাথে আরও একজন অতিথি যুক্ত হবেন, আমরা তার জন্য অপেক্ষা আছি। আমরা যুক্ত হলে আমরা তাকে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। তবে এই মুহূর্তে আমাদের একটা এই আয়োজনের খুব কমন প্রশ্ন থাকে। আপনাকে এই প্রশ্নটা জিজ্ঞেস করা আমার জন্য ধৃষ্টতা, খুবই সংকোচের সাথে সবিনয়ে জিজ্ঞেস করতে চাই। মানে এটা একটা প্রোগ্রামের ফরম্যাট হিসেবে আমরা জিজ্ঞেসটা করি, কিন্তু এটা আমার জিজ্ঞেস করার আপনার কাছে ধৃষ্টতা নেই, তবে আমি জিজ্ঞেসটা করতে হয়, আর ইউ ফেমাস? কেন নয়? ফেমাস হবে বলে এই জাতীয় কোনো রকম মন মানসিকতা নিয়ে কাজ করা শুরু করি। আমি যে কাজটা করি সেই কাজটা নিজে ভালোবাসি। আচ্ছা, সেটা মানে ফেমাসটা আমার কাছে খুব গোলমেলে লাগে। সত্যি আমার কাজের মাধ্যমে যদি মানুষ, সমাজ কাউকে স্পর্শ করতে পেরে থাকে এবং তারা যদি মনে করে আমি তাদের খুব কাছের, আমি কিছু পারি, কিছু ডেলিভার করতে পারি। ধরুন, আমি রিঙ্কুর সঙ্গে অনেক কাজ করেছি। রিঙ্কু যদি আমাকে মনে করে যে আমি যে কন্টেন্টটিও বানাবে, নাটক বা ফিল্ম যেটাই হোক না কেন, কিন্তু মনে করেন আমি এটা যোগ্য, আমাকে কাজ করবে, না হলে তো আমি বলবো না তুমি আমাকে কেন নিলে না, আমি কম ফেমাস। আমি ঠিক ওই শব্দটার সঙ্গে ঠিক নিজেকে রিলেট করতে পারি না। আচ্ছা, কিন্তু আমাদের প্যাটার্ন অনুযায়ী আমরা একটু এক্সপ্লেনেশন দিয়ে থাকি। একদম শুরুতে আপনি নিশ্চয়ই শুনেছেন যে আমরা বিশ্বাস করি এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষ অসাধারণ এবং প্রত্যেকেই নিজ নিজ কাজে অসাধারণ। সেটি আসলে আমরা বারংবার বোঝাতে চাই এবং তাকে মনে করিয়ে দিতে চাই যে আপনি যেটা করছেন, যেটি ভালো, সেটি আসলে অসাধারণ একটি কাজ এবং আপনি সেটি করে যান, এবং সেটিকে রূপক অর্থে আমরা আসলে বলি যে আর ইউ ফেমাস। আমি একটা ছোট্ট গল্পের সঙ্গে বলি। সেটা হলো এই যে গল্পই শোনা যায় এরকম। সেটা হলো বাদশাহ আকবরকে নিয়ে তা বলেছিল যে এই তো রাজ্যের যে বড় হিন্দুস্তান রাষ্ট্র, সেখানে তো তিনিই সবচেয়ে ফেমাস, তিনি সবচেয়ে জনপ্রিয় হিসেবে। তো এটা নিয়ে হওয়ার পরে সেই সম্রাট বলছে যে হ্যাঁ আমি তো, একজন বলছে না
জনাব আপনি না। তো বেরিয়ে সবাইকে জিজ্ঞেস করেছে, সবাই বলছে হ্যাঁ আপনি ফেমাস, আপনি সম্রাট, আপনি সবাই পরিচিত। একেবারে ইন্টিরিয়ার গ্রামের মধ্যে ঢুকে গেছে, যেখানে একটা মা তার সন্তানকে আদর করছে বা তাকে সোহাগ দিচ্ছে এরকম সময় তাকে জিজ্ঞেস করেছে তোমার কাছে কে সবচাইতে আদরে, সবচাইতে মানে যে অর্থে ফেমাস, সে কে? আমার সন্তান। তো ওই মুহূর্তে মার কাছেই কিন্তু তার সন্তানই সর্বশ্রেষ্ঠ সমস্ত কিছু। সেখানে সম্রাট, সেখানে সম্রাজ্ঞী কিছুই। সুতরাং এটা কোনো দিক দিয়ে মাপা যাবে না, জনপ্রিয়তা নাকি সম্পদ নাকি কোন দিক দিয়ে বলবো সে ফেমাস। প্রত্যেক মানুষের মধ্যে ওই ফেমাস ব্যাপারটা কিন্তু আছে। মানুষের মধ্যে ওই রকম অদ্ভুত প্রাণী যে ওইটা, ওই ইন্ডিভিজুয়াল। পৃথিবীতে যে 700-750 কোটি মানুষ আছে, প্রত্যেকের নিজ গুণে এক ধরনের সমৃদ্ধ। একদম, আমরা সেটাই আসলে সেই বার্তাটাই দিতে চাই। কেয়া পায়েল, আপনার কাছে একটু যেতে চাই, আর ইউ ফেমাস? না স্যার, প্লিজ না, স্যারের যে কথা এটার পরে আসলে বলার আর কিছু থাকে না। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে আমরা যেই সেক্টরে কাজ করছি সেখানে ফেমাস এই ওয়ার্ডটাকে অনেক বেশি প্রচলন করা হয়, যে ঠিক আছে ওকে আমরা ওর কাজ দ্বারা আমরা আসলে তার ফেমাসিটির উপরে আসলে তাকে আমরা যাচাই করে থাকি। সো এটা আমার মনে হয় একটা ভুল ধারণা, ভ্রান্ত ধারণা। আমার কাছে যেটা মনে হয় যে যেমন আমার স্কুলে যখন আমরা পড়তাম, আমার ক্লাসে যেমন যে জারুল এক কিংবা যে সব থেকে ব্রিলিয়েন্ট, সে আমাদের ক্লাসের মধ্যে কিন্তু ও ফেমাস, পুরো স্কুলের মধ্যে কিন্তু ও সবার থেকে নাম্বার 1 ফেমাস। সো ফেমাস ওয়ার্ডটা শুধুমাত্র যে আমাদের ইন্ডাস্ট্রির জন্য কিংবা আমরা এই সেক্টরে কাজ করছি এই জন্য এরকম কিছু না, এটা সব ক্ষেত্রেই হতে পারে। সো ভালো ফেমাস যদি হতে পারে, একটা মানুষের ভালো লাগা কাজ করে, বাট এর মানে এই না যে আমরা এই সেক্টরে আছি এই জন্যই আমরা ফেমাস হতে হবে, সব সেক্টরে হওয়া যায়। একদমই, তবু আমরা বিশ্বাস করি কেয়া পায়েল ফেমাস। দর্শক একটু জানিয়ে রাখতে চাই আপনাদেরকে, আমি যে তথ্যটি দিয়েছিলাম যে আমাদের সাথে আরও একজন সারথি যুক্ত হবে, ইতিমধ্যে কিন্তু তিনি আমাদের সাথে যুক্ত রয়েছেন। আমাদের সাথে যুক্ত রয়েছেন জাকারিয়া শৌখিন, নাট্যকার ও নির্মাতা। স্বাগত আপনাকে আমাদের এই আয়োজনে। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছে। আপনাকে পেয়েও আমরা ভালো আছি। আমরা অনেকগুলো বিষয়ে তো আড্ডা দিব, খোঁজ গল্পও করব, তবে রিঙ্কু ভাই আপনার কাছে আমার জানতে চাওয়া যে একই প্রশ্ন, আর ইউ ফেমাস? আপনি যদিও ফেমাস তৈরি করেন। আমি আসলে আমার নিজেকে মানে ফেমাস মানে দাবি করি না। আসলে একটু আগে তারেক ভাই বা পায়েল যেটা বললো, যে যার জায়গা থেকে আসলে প্রত্যেকেরই আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল হচ্ছে প্রতিভা আছে, প্রত্যেকেরই আলাদা আলাদা এমন একটা গুণ আছে যে যার গুণের দ্বারাই ফেমাস। আচ্ছা, তো আমি নিজেকে ফেমাস ওইভাবে দাবি করি না, আসলে কাজটাই করতে চাই। কাজ আমার অডিয়েন্স বা আমার দর্শক যদি পছন্দ করে, ভালোবাসে, সেটাই হচ্ছে মানে সেটাতেই আমি অনেক খুশি। মানে ফেমাস হওয়ার উদ্দেশ্যে আসলে কাজটা করছি না। কাজটা করার দরকার নাই, শুধু নিজের কাজটাই করেন, তাতেই আসলে ফেমাস হয়ে যাবেন, বা আমরা বিশ্বাসই করতে চাই যে এটুকুই থাকুক, এটুকুই চলুক। শৌখিন ভাই, আমরা একটা বিষয়ে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে আলোচনা করছিলাম, সেই প্রশ্নটা একই সাথে আপনাকেও জিজ্ঞেস করতে চাই। রাইট, আমি নিজেকে ফেমাস মনে করি না। ওকে, আমার ফেমাস হওয়ার খুব বেশি ইচ্ছাও নাই, বাট আমার ইচ্ছা হচ্ছে এরকম যে আমি যে কাজগুলো করি সেই কাজগুলো মানুষের মধ্যে ছড়িয়ে যাক, ওই কাজগুলো ফেমাস হোক। হয়তো বা কিছু কিছু হয়েছে, সামনে আরও অনেক বেশি হোক, এটাই আমার চাওয়া। আর আমার পার্সোনালি ফেমাস হওয়ার খুব বেশি ইচ্ছা নাই। কিন্তু আমরা তো আপনাকে ফেমাস করতে চাই, সেই জন্য আপনাকে আমাদের এই আয়োজনে ডাকা। এবং ফেমাসের দারুণ একটা সংজ্ঞা বিভিন্ন জনের কাছ থেকে শুনলাম। আমি একটা ছোট করে যেটা কাজটা আমরা প্রতিনিয়ত করি, এই আয়োজনটা শুরু করার আগে আমি প্রত্যেকের নামটা একটু সার্চ দিই। আজকে আমি আপনাদের দুজনের নামটা সার্চ দিয়েছিলাম, কিন্তু আমার কাছে বলার মতো অনেক তথ্য বা উপাত্ত নেই, ফলে আমি এই দুইটা স্কিপ করছি আপনাদের জায়গা থেকে। তবে কেয়া পায়েলটা আমি শোনাচ্ছি। আমি গুগলে সার্চ দিই শুধু কেয়া পায়েল নামটুকু, তারপরে যেই আমাকে যে দেখানোর মতো বিষয়গুলো আসে সেটা একটু বলি। কেয়া পায়েলকে সার্চ দেওয়ার পরে কি আসলো? কেয়া পায়েল পিক, কেয়া পায়েলের নতুন নাটক, কেয়া পায়েলের নাটক, কেয়া পায়েলের উচ্চতা, কেয়া পায়েলের পিকচার, কেয়া পায়েলের সিনেমা, কেয়া পায়েলের পরিচয়, কেয়া পায়েলের বিখ্যাত নাটক, কেয়া পায়েল কবে বিয়ে, হ্যাঁ কেয়া পায়েল কবে বিয়ে করছেন। সো এগুলো হচ্ছে গুগলে আসলো। আমি তারিকা নাম খান তারটাও দিয়েছি।
তারিক আনাম খানের নাটক, তারিক আনাম খান উইকি, তারিক আনাম খান এইজ, তারিক আনাম খান ওয়াইফ, তারিক আনাম খান একটা পত্রিকার নাম লেখা, তারিক আনাম খান মুভি। নিশ্চয়ই হাইটটাও মানে সার্চ করা উচিত। আমি তো হাইট সার্চ করতাম, হাইটটা অ্যাকচুয়ালি কত। নিশ্চয়ই। আমি এই প্রশ্নটা কেন বললাম যে মানুষের, আমরা তো আমরা তখন কি বললাম যে আমরা সবাই কাজ নিয়ে কথা বলি, তো মানুষের আগ্রহের জায়গাটা এরকম ভিন্ন ভিন্নভাবে পৌঁছায়। তারা যখন সার্চ দেয়, যেই বিষয়গুলো সবচেয়ে বেশি সার্চ দেওয়া হয়েছে সেগুলো আসলে গুগলের তালিকায় প্রথম দিকে আসে, যে তারিক আনাম খান এইজ, তারিক আনাম, কেয়া পায়েলের পরিচয়, কেয়া পায়েলের পিক, কেয়া পায়েলের নাটক, এই বিষয়গুলোকে আপনারা আসলে কেমনভাবে উপভোগ করেন? আমরা তো আমাদের জায়গা থেকে ফেমাসের বর্ণনাটা দিলাম, এটা আসলে দর্শক পয়েন্ট অফ ভিউ। প্রথম বললে যে তারিক আনাম খান এজ, জি না এটা ছাড়া ঠিক আছে, অসুবিধা নেই। আরো আছে কেয়া পায়েলের এজটা আসলো না কেন? এটা এটা তো বেশি আসার কথা। এটা বেশি আসার কথা। আমার এজ নিয়ে কি হবে? আচ্ছা, ওই মানে হয় কি, আমরা যে দিকে কাজ করি, যে ফিল্ডে কাজ করি, সেটা একটু মানুষের ইমোশন, মানুষের ভালো লাগা, সৌন্দর্য, হ্যাঁ, আমরা যারা এখানে কাজ করি কিন্তু আমরা কিন্তু আসলে বিক্রি করি সৌন্দর্য। সেটা মনের সৌন্দর্য, সমাজের সৌন্দর্য, কথার সৌন্দর্য, অনেক কিছুই হয়। রাইট। তো কেন করি? এটা জীবন সুন্দর হোক। আমরা যে হানাহানি, মারামারি, আমরা যে স্বার্থপরতা দেখি, সেগুলোর ঊর্ধ্বে উঠে মানুষকে ভালোবাসা, এইটা আলটিমেট বাণী আমাদের। ঠিক আছে, সেই জন্যে মানে ওই জন্যই বোধহয় যারা এখানে কাজ করেন, যে কোনো প্রকারের মানুষ তাদের প্রতি আগ্রহ হয়, কল্পনা করে। সত্যি কথা হলো, যাদেরকে আমি স্ক্রিনে দেখি, যদিও এটা ক্রমান্বয়ে যুগের পর যুগ পাল্টে যায়। ধরা যাক যে আমরা যখন একেবারেই আমাদের মানে কি বলা যায়, যে সময় আমরা কাজ করা শুরু করেছি, তখন কিন্তু ট্রেন্ড হচ্ছে ক্লিন শেভ হিরো, এমনকি গোপন। হ্যাঁ, অথচ আজকে কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আজকে হিরো মানে একটু ট্রেন্ড, একটু দাড়ি থাকতে হবে, একটু আউলা ঝালা থাকতে হবে, একটু চুল বড় থাকবে, বড় অন্যরকম আর কি। চুলের কাটিংও পাল্টে গেছে। সো আপনি সেই সময়ের হিরোর কনসেপ্ট আলাদা ছিল, এখন হিরোর কনসেপ্ট পাল্টে গেছে। এবং এটা খুব যে আমার দাড়িতে ভালো লাগতো, কিন্তু দাড়ির কারণে আমার অনেক ছবি থেকে বাদ দিয়ে দিয়েছে। দাড়িতেই ভালো লাগে, দাড়ি ছাড়া হবে না। সুতরাং এইটা খোঁজে মানুষ। আমাদের জীবনে যেটা অনুপস্থিত, সেটা আমরা আসলে স্ক্রিনের মধ্যে অনেক কিছু দেখতে চাই। মানুষ স্বপ্ন দেখতে চায় স্ক্রিনে। ধরা যায় ওকে যে সুন্দর করে আমরা যে সাজি, যখন টেলিভিশনের সামনে একটা মেকআপ যখন নেই, ওকে সুন্দর লাগুক, এটা কিন্তু বড়। সুন্দরটা খুব আপেক্ষিক, এটা বলা যাবে না যে এটাই সুন্দর একমাত্র। হ্যাঁ, রাইট। এটা আপেক্ষিকভাবে ওয়েস্টার্ন বিউটিটা একটা আলাদা, কিন্তু আমার কাছে, আমাদের দেশের মানুষের কাছে, হয়তো আমাদের বাংলাদেশের যে সৌন্দর্য, ওটাই আমাদের কাছে খুব বিশাল বড় লাগে। ওই রকম মানে কমনীয়তা, এরকম ভালো লাগা, ওইরকম চোখ আর কি। কেয়া পায়েল এই বিষয়গুলো বললাম, আমার হাতে আরও কিছু তথ্যপাত্র আছে, আমরা এগুলো নিয়ে পরে আলোচনা করবো। কিন্তু এখন গুগলের বিষয়টা কেমন লাগছে? মানুষ কি ধরনের বৈচিত্র্য নিয়ে খোঁজে আপনাকে? না, এই ধরনের প্রশ্নগুলো আমাকেও মানুষ যখন দেখে বলে যে, আপু আপনার কয় ভাই বোন, আপনি কই থাকেন? আর সব থেকে বেশি ইন্টারেস্টিং লাগে কেউ যদি জিজ্ঞেস করে যে, আচ্ছা আপু আপনি কোথায় নাটক করেন? সো এরকম অদ্ভুত টাইপের প্রশ্ন আসলে আমার কাছে আসে। সো আমার প্রতি মানুষের জানার যে আগ্রহটা, এটা ভালো লাগে আসলে। কারণ আমরা স্ক্রিনে যখন কাজ করি, বিভিন্ন ক্যারেক্টারের কাজ করি, বিভিন্ন ধরনের গল্পতে কাজ করি, তো তখন মানুষ জানতে চায় আসলে আমাদের জীবন সম্পর্কে। সো তখন যদি জানার ওই আগ্রহটা থাকে, আমরা যদি বলতে পারি, মানুষের মাঝে পৌঁছাতে পারি, এটা ভালো লাগাটা কাজ করে। অবশ্যই ভালো লাগাটা চলুক, এবং সেটার মাধ্যমে ভালো লাগার চলতে থাকলে একটা বিষয় হবে যে অনেক ইতিবাচক কাজ আসবে, এবং দিন শেষে আমাদের ইন্ডাস্ট্রি আসলে লাভবান হবে। ইন্ডাস্ট্রি লাভবান হলে তো বাংলাদেশ লাভবান হয়, বাংলাদেশ লাভবান হলে আমরা সবাই লাভবান হই। রিকু ভাই, আপনার কাছে জানতে চাই, আমরা এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, অর্থাৎ স্ক্রিনের সামনের মানুষগুলো যেভাবে ভাবেন, তাদেরকে দর্শকরা যেভাবে দেখতে চান, তাদের মানে চাহিদা তো আসলে বিভিন্ন সীমারেখা নেই। আপনাদের কাছে একটা বড় ধরনের চ্যালেঞ্জ হয় সেই দর্শকদের চাহিদাটা মেটানোর জন্য, দর্শকের সাথে একটা সংযোগ স্থাপন করার জন্য। তারিক আনাম খান স্যার বলছিলেন যে সময়ের প্রয়োজনে অনেক কিছু কিন্তু বদলেছে। একটা হিরোর উপস্থিতি যেমন বদলেছে, এখনকার সময়ের গল্পটা বদলেছে।
ওয়ে অফ প্রেজেন্টেশন বদলেছে। আমরা একটা সময় যে নাটকটি বা সিনেমাটি যেভাবে প্রেজেন্ট করতাম সেটির ধরন এখন কিন্তু বদলে গেছে। ইভেন প্ল্যাটফর্মও অনেক যুক্ত হয়েছে। কি বেশি চ্যালেঞ্জিং, চরিত্রগুলো একত্রিত করা, সেই মানুষগুলোকে উপস্থাপন করা, নাকি প্রেজেন্টেশনটা ডিরেক্টরের জায়গা থেকে? আমার কাছে মনে হয় যেটা সেটা হচ্ছে প্রেজেন্টেশন করাটাই হচ্ছে এখন মানে আমার মানে চ্যালেঞ্জ, যে আমি গল্পটা কীভাবে দেখাইতে চাই বা এই ক্যারেক্টারটাকে আমি কীভাবে দেখতে চাই। কারণ আগে একরকম হয়তো, এখন আসলে অনেক কিছু চেঞ্জ হয়েছে। এই ক্যারেক্টারটাকে আমি কীভাবে আসলে অডিয়েন্সকে দেখাবো, সেই একটা চ্যালেঞ্জ তো থাকেই। আর আপনি যেটা বলেছেন গল্পের জায়গাটা, আসলে অডিয়েন্স তো নানান ধরনের আছে। এখন আমি তো সব ধরনের আলাদা আলাদা অডিয়েন্সের জন্য আলাদা আলাদা গল্প বলতে পারবো না। আমি এমন একটা গল্প বলতে চাই, সেটা আমি বলতে চাই, আমি বিশ্বাস করি ওই গল্পটারও অনেক অডিয়েন্স ওই গল্পটাকে দেখবে। কিন্তু অডিয়েন্স কি দেখবে বা অডিয়েন্স কি ধরনের দেখবে, ওই পালস নিয়ে বা ওই ধরনের মেন্টাল নিয়ে আমি গল্পটা বলি না। আমি একটা সুন্দর বা আমি মনে করি আমি একটা গল্প বলতে চাই, এই গল্পটা হওয়া উচিত, এই গল্পটা অডিয়েন্স অবশ্যই ভালো লাগলে গ্রহণ করবে, ওই জায়গা থেকে আমি কাজটা করতে চাই বা করি। শৌখিন ভাই, আপনার কাছে আমার জানতে চাওয়া, আমি যদি ভুল না করে থাকি, আমরা আমাদের ছোটবেলায় একটা প্যাকেজ নাটকের জন্য অপেক্ষা করতাম যে একটা প্যাকেজ নাটক আসবে এবং সেটা দেখতে অনেকক্ষণ ধরে অপেক্ষা করা পরিবারের সবাই মিলে। সেই সময়টা তো বদলেছে। এখন ইউটিউবেও নানান ধরনের নাটক হয়, সরাসরি চ্যানেলেও যায় না, কিন্তু ওটিটি প্ল্যাটফর্ম তো আছেই। ফলে মানুষের যেমন চাহিদা বেড়েছে এবং তার আপনাদের কাজ করার প্ল্যাটফর্মটাও কিন্তু বেড়েছে, দুটাই বেড়েছে। আপনি আগে যেমন একটা টেলিভিশনের উপরে নির্ভরশীল ছিল সবাই, পরিচালকরা থেকে শুরু করে অভিনয় শিল্পীরা, সেটির ক্ষেত্রে এখন অনেক প্ল্যাটফর্ম। এটি কাজে কি স্বাচ্ছন্দ্য দিয়েছে নাকি চ্যালেঞ্জ দিয়েছে? মানে অবশ্যই আমরা তো ধরুন যে এখন তো আমরা অনেকভাবে গল্প বলতে পারি। আগে ধরুন অনেক ধরনের বাইন্ডিংস ছিল, এখন ধরুন যে স্বাধীনতা অনেক বেশি। আমি চাইলে বিভিন্ন ধরনের গল্প বিভিন্ন প্ল্যাটফর্মে বলতে পারি। প্ল্যাটফর্ম অনুযায়ী ধরনের গল্প বলার স্টোরি টেলিংয়ের ধরনও পাল্টে যাচ্ছে। ওটিটিতে এক ধরন, ইউটিউবে এক ধরন, টেলিভিশনে আরেক ধরন। সো গল্প বলার স্বাধীনতা অনেক বেশি এখন নির্মাতাদের, আগের নির্মাতাদের তুলনায় আমরা অনেক বেশি লাকি। এটা আমি পার্সোনালি এটা আমার মনে হয়। আপনারা মানে আমি দেখেছি, এটা আমার অবজারভেশন, ভুল হতে পারে, মাফ করে দিন আমাকে, যখন একটা উৎসব আসে সেই উৎসবকে ঘিরে তো অনেক কাজের আয়োজন থাকে, কিন্তু এখনকার সিনেমা বা নাটকের যারা পরিচালকরা থাকেন তারা ইউটিউবে বেশি ফোকাস করেন এবং এমন এমন থাম্বনেল দেন নাটকের, মানে এবং অনেক নাম নিয়েও অনেক কথা আছে অনেকের, যে আচ্ছা নামটা খুব ক্যাচি মাঝে মধ্যে, বাট মানুষকে হাসানো যায় বা মানুষকে কানেক্ট করা যায়। এগুলো নিয়ে কেমন করে ভাবেন, এটা একটু জানতে চাই, যে এই কাজটা ইউটিউবে প্রেজেন্ট করতে গেলে সেটার কানেকশনটা আসলে যে কোশ্চেনটা করলেন, ওই টাইপের কন্টেন্টের সাথে ওই জনরার সাথে আমি আসলে আমি ওভারঅল এটা বলতেও পারবো না। আমি যেটা করি বা রিঙ্কু যেটা, বা আমাদের একটা ধরেন যে আমাদের একটা এভারেজ স্ট্যান্ডার্ড তো আমাদের আছে ইন্ডাস্ট্রির, প্রত্যেকটা ইন্ডাস্ট্রির এভারেজ স্ট্যান্ডার্ড থাকে। লাইক ধরেন বলিউড ধরেন একটা এভারেজ, যত খারাপই হোক একটা এভারেজ স্ট্যান্ডার্ড মেনটেন করা। রাইট। সো আমাদের এখানে এভারেজ স্ট্যান্ডার্ডটা আসলে একটু জগা খিচুড়ির অবস্থা। রাইট। ধরেন যে একদমই লোয়ার গ্রেডে কিছু কাজ হচ্ছে, একদমই আপার গ্রেডে কিছু কাজ হচ্ছে, আবার কিছু মানে মিড লেভেলের কাজ হচ্ছে। আমরা কোন লেভেলে সেটা জানি না, বাট এটুকু আমরা জানি যে আমরা মানে আপনি যেই মিনিংটা করলেন যে খুব একটা মানে টাইটেলের ক্ষেত্রে একটা ইঙ্গিতপূর্ণ টাইটেল, ইঙ্গিত থাম্বনেল, ওই কাজগুলো আসলে আমরা করি না। আমি আপনার কথা তো বলি না, স্পেসিফিকভাবে আমি এই সময়টার কথা আমরা বলছি। ইনফ্যাক্ট আমার পরবর্তী প্রশ্ন কিন্তু তাদের এই সময়টা নিয়েই, যে এই সময়ে অনেক মানে হয় কি সোশ্যাল মিডিয়াতে আকর্ষণটা বাড়ানোর জন্য এমন ভাবে উপস্থাপন করা হয়, উদ্দেশ্যটাই আমি আমার একটু আগে বলেছিলাম, ওই উদ্দেশ্যটাই আমাদের থাকে না। যে কথা বলতে পারি যে ম্যাক্সিমামটা আমার নাটকগুলো একটু ভিউ বেশি হয়, আমি জানি সেটা বেশি পছন্দ করে বা দেখে। তো অনেকেই আমাকে জিজ্ঞেস করে, ভাই আসলে যে আপনার নাটক কেন দেখে বা কেন ভিউ বেশি হয়। আমি সবাইকে একটা কথাই বলি, যে যারা শুধুমাত্র ভিউর জন্য টার্গেট করে বানায় তাদের নাটক কখনো ভিউ হয় না। মানে একটা বাজে টাইটেল বা বাজে থাম্বনেল বা বাজে ইঙ্গিত, মানে ওইগুলো আসলে খুব বেশি অডিয়েন্স দেখেন। আমাদের কিন্তু অডিয়েন্স অনেক বেশি সোবার, আমাদের দেশের মানে দর্শক কিন্তু অনেক বেশি সোবার, এবং ওরা ভালো কন্টেন্টগুলো কীভাবে দেখে আপনি একটু সার্চ করে দেখবেন। রাইট। এবং যেটি হচ্ছে যে ইউটিউবে যদি চিন্তা করেন, সবচাইতে প্রথম আলোচিত নাটক কোনটা? বড় ছেলে। খুবই একটা শালীন নাটক ছিল, কিন্তু মানে আলোচিত যত নাটক আছে সবই কিন্তু শালীন। অবশ্যই ইতিবাচক, এবং সেখানে অনেক বেশি আমাদের কথা বলার জায়গা আছে, সাধারণ মানুষের কথা বলার জায়গা আছে, এবং সেই গল্পগুলোই উঠে আসছে।
আপনার কাছে আমার জানতে চাওয়া যে আমরা যে সময়টার কথা বলছিলাম সোশ্যাল মিডিয়া বিশেষ করে যদি হয় যে বা ওটিটি প্ল্যাটফর্মে হয় এখনকার কাজগুলো নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তো অবশ্যই আছে, নানানজন নানানভাবে মতামত তাদের দেন। আমি যেটাতে মনে করি যে আমি সবসময় বলি বাংলাদেশে করোনার আগের কাজগুলোর চেয়ে যে কোনো ক্ষেত্রে সেটা সিনেমা হোক কিংবা ওটিটি প্ল্যাটফর্মের নাটকের কাজ, করোনার পরবর্তী সময়ে কাজের গুণগত মান অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। এটার কারণটা কি? মানে আমার কাছে মনে হয় যে ওটিটি প্ল্যাটফর্ম একটা নতুন প্ল্যাটফর্ম যুক্ত হয়েছে এবং একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন আমাদের পরিচালক কিংবা অভিনয় যারা করেন তারা সবাই। আমি একটু অন্যদিকে ফিরে যাই, সেখান থেকে আমি শুরু করি। সেটা হচ্ছে যে আমরা সবাই জানি আমাদের এখানে টেলিভিশনটা একটা সময় ফেল করে গেছে। টেলিভিশন কন্টেন্ট অনেকগুলো কারণ আছে। সেটা হচ্ছে যে কেউ বলেন বিজ্ঞাপনের আধিক্য, মাঝখানে বিশাল গ্যাপ, মানুষ ওই আগে কি গেছে গল্প টল্প ভুলে যাচ্ছে, স্টোরি নেই, টেলিভিশনে বলবার স্বাধীনতার ক্ষেত্রেও সীমিত হয়েছে। টেলিভিশন একটা জেনারেলাইজড জায়গা থেকে গিয়ে নাটকগুলো দেখানো শুরু হয়েছে। এটা কিন্তু একসময় বিটিভির নাটক, আমরা যখন বিটিভির ইসের মধ্যে বিটিভির নাটক যখন হতো তখন মানুষকে দেখে যে খুব খুব ফেমাসও ছিল অনেক নাটক, কিন্তু একটা পর্যায়ে কিন্তু বিটিভির নাটক কিন্তু পড়ে গেছে। আমি যদি 9 না হলে তো ওই যে প্যাকেজ আপনি যে কথাটা বললেন আগে সেটা তো আসতো না, হ্যাঁ, বিকজ বিটিভি প্রডিউসাররা একসময় ডেলিভার করতে পারে না, এটা সত্য কথা। এই জায়গা থেকে কিন্তু ওই যে বলে না যে নদীর যে স্রোত, ওটা কিন্তু এমন একটা যে ও কিন্তু চলতেই থাকবে, ও কিন্তু ভেঙে চুরে বেরিয়ে যাবে। এইরকম করে আস্তে আস্তে কিন্তু ছোট থেকে শুরু করে ইউটিউব চ্যানেলগুলো শুরু হয়েছে। আপনি যে করছেন থাম্বনেল কিংবা কথাগুলো, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি হয় কি আমি তো ক্যাচ করতে চাইছি, আর ইটস ওপেন মার্কেট। আপনি নিশ্চয়ই জাকারিয়া শৌখিন বা রিফাত মানে রাফাত রিঙ্কু যদি করে যে আমার নাটক যতই বলি না কেন মানুষ দেখবেন না অন্তত 1 মিলিয়ন 2 মিলিয়ন, এটা মিথ্যে কথা। আমি চাই নাটকটা দেখুক, তবে আমার সংস্কৃতি, আমার মানুষের মন মানসিকতা, বিচার, রুচি, তাদের যে সংস্কৃতি, ধর্মীয় বোধ, এগুলো সবগুলো কিন্তু আমার মাথার মধ্যে থাকে একটা অবশ্যই। এর বাইরে কিন্তু আমি নই। আমাদের এরা কিন্তু আমাদের নাট্যকাররা এবং এরা কিন্তু মানুষের সেই পালসগুলো জানে। আমাদের ইউটিউবের ভিউয়ার কি এখনও কিন্তু ফ্যামিলি। আমরা তো দেখি, ধরো কেয়া পায়েল ভালো বলতে পারবে, আমিও বলতে পারবো। আমরা যখন যাই আপনার ওই নাটকটা দেখলাম, তখন কিন্তু রাফাত মজুমদার, রিঙ্কু কি জাকারিয়া শৌখিনের নাম বলছে না শৌখিনের নাটকে আপনি আছেন না, ওরা কিন্তু বানাচ্ছে, ওরা কিন্তু টোটাল জিনিসটাই তৈরি করছে। বাট ওই নাটকটার কথা বলছে মানে কি, সেটা ফ্যামিলির হোক। আমি কিন্তু আবার খুব অনেকের কাছে মনে হয় খুব ছেদো কমেডি, কিন্তু আমি কিন্তু করি, আমাদের অনেক কমেডি যারা করে সের মধ্যে তাদের সঙ্গে করি, কিন্তু এগুলো প্রচুর ফেমাস। আপনার সেই কথাতে দে আর রিয়েলি ফেমাস, প্রচুর মানুষ দেখছে। এবং খুব রাস্তার সাধারণ মানুষ, বাজারের যে সাধারণ মানুষগুলো বসে দেখছে, তারা ওই লাইট ভেনের কিছু নাটক দেখে খুব মজা পেয়েছে। এই আজকের মার্কেট ইউ ক্যানট ডিনাই দিস। ওই নাটক দেখবে, তেমনি জাকারিয়া শৌখিনের নাটক দেখবে, রিঙ্কুর নাটক দেখবে, আরও অনেক এরকম মেকার আছে তাদের নাটক দেখবে। আমার যে নাটক লাস্ট ঈদে গেছে সেটা নিয়ে অনেকে কথা বলছে, কিন্তু ইটস নট লাইক 10 মিলিয়ন ভিউজ, বাস ইটস গেটিং সে 2 মিলিয়ন ভিউজ, কিন্তু ওটা টার্গেটই ছিল ওই ধরনের মানুষের জন্য, একটু বোধের, একটু চিন্তার কাছে ফিরে যাওয়া। এখন ওইটার সঙ্গে কিন্তু কোনো রকম কনফ্লিক্ট নাই, কিন্তু সব কন্টেন্ট সবার জন্য কেন হবে? টার্গেট অডিয়েন্স ডিফারেন্ট অডিয়েন্স। আমাদের এখানে মার্কেটে কিন্তু বেশি মানে খুব বেশি করে ইউথ যায় না, সাধারণ মানে এই কম মানে 18, 19, 20, 22, 25 বছরের ছেলেমেয়েরা কিন্তু প্রচুর দেখে, হ্যাঁ, ইন দ্য মোবাইল। হ্যাঁ, ওই ছোট ছোট শর্ট ক্লিপগুলো অনেক, মানে আমি ডাটা হচ্ছে ইউটিউবে হচ্ছে যে 18 থেকে 24 বেশি দেখে, 24 থেকে 34 হচ্ছে তারপর সেকেন্ড অপশন। ওকে, কেপাল আপনার কাছে আমি ফিরতে চাই কারণেই যে এতক্ষণ যে বিষয়ে কথা বললাম, সোশ্যাল মিডিয়া স্পেশালি ইউটিউব খুললেই আপনার নাটকের প্রচুর দেখতে পাওয়া যায়, প্রচুর মানে শর্টস দেখতে পাওয়া যায়, সেখানে নাটকগুলো বেশ জনপ্রিয় এবং মিলিয়ন ভিউ। মানে কি রহস্য, কি কাহিনী, কি আছে পেছনে, কি এমন করেন যেটাতে মানুষ হুমড়ি খেয়ে দেখে? না, সব নাটকে যে মিলিয়ন ভিউ হচ্ছে এরকমও না, বেশ অনেক নাটক আছে যে হ্যাঁ এটা দর্শক হয়তো আমার কাজ পছন্দ করে এজন্য দেখে, আর কাজটা
এত এত জনপ্রিয় ভিউ কেন হয় সেটা তো জানি না, বাট এটা জানি যে আমার জায়গা থেকে আমি চেষ্টা করি কাজটা ভালো করে করার। আর অবশ্যই ভালো লাগা কাজ করে যখন মানুষ দেখে আমার কাজটা, কারণ আমরা কাজ করি দর্শকদের জন্য, তাদেরকে এন্টারটেইন করার জন্য কিংবা তাদেরকে কোনো একটা জিনিস শেখার জন্য। তো আমাদের এক একটা নাটকের স্যার যেটা বলছিলেন কিংবা ভাইয়ারা বলছিলেন, আমাদের একটা উদ্দেশ্য থাকে। সো আমরা যখন একটা উদ্দেশ্যে নাটক বানাই, ওই উদ্দেশ্যটা যদি 10 জন মানুষ যদি জানতে পারে, তারা যদি ওই জায়গা থেকে কিছু একটা শিখতে পারে, অবশ্যই ভালো লাগাটা অন্য লেভেলে কাজ করে। ক্যাপ, আমি যদি আপনার কথা বলি, স্যারের কথা বলি, দুইজন আসলে দুই জায়গার মানুষ এবং দুইজনের বেড়ে ওঠাটাও খুবই ভিন্নভাবে। মঞ্চ থেকে শুরু করে সব জায়গাতেই নিবেদিত একটা সময় পার করতে হয়েছে এবং ওই যে বললাম একটা সিঙ্গেল প্ল্যাটফর্ম থেকে এত মাল্টিপল প্ল্যাটফর্ম, এগুলো সবটাই তার চোখে দেখা, তার সামনে থেকে ঘটে গেছে। আপনি এগুলো দেখেননি, কিন্তু আপনি মাল্টিপল প্ল্যাটফর্মে এসে যুক্ত হয়েছে আপনার কাজগুলো। এটা কি চ্যালেঞ্জ নাকি স্বাচ্ছন্দ্য দেয় আপনাকে? স্যারের বিষয়টা হচ্ছে আমি স্যারের জায়গায় যেতে হলে আমার আরেকটা আমি সেই কম্পারিজনটা করিনি। আমি বলেছি তারা যখন কাজটা করেছেন সেটি একটা সিঙ্গেল প্ল্যাটফর্ম ছিল, এখন মাল্টিপল প্ল্যাটফর্ম আছে। এটা কেমন ভাবে আপনি কাজে লাগান? এটা কি স্বাচ্ছন্দ্য লাগে নাকি চ্যালেঞ্জ মনে হয়? না, অবশ্যই স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার কাজটাকে আমি অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি, এনজয় করি, এবং চ্যালেঞ্জ আমি কখনোই এটা মনে করি না। এটা আমার জন্য চ্যালেঞ্জ না, কারণ এটা আমি এখানে এসেছি আমার শখের বশত কাজ করতে। সো আমার আমার কম্পিটিটর কিংবা আমার আজকে এই নাটকটা আমার 10 মিলিয়ন না হলে যে আমার বাসায় ভাত দিবে না আমাকে, আমি যে ঘুমো হবে না, আমি ডিপ্রেশনে চলে যাব, বিষয়টা এরকমও না। সো আমার মনে হয় যে আমরা যেই সেক্টরটা কাজ করি এটা একটা শৌখিন একটা সেক্টর, এবং এখানে আসলে আমরা যে কাজ যে ওয়ার্ডটা আমরা বলি, এটা তো কাজের ওই জায়গাটা না, এটা সব মিলিয়ে আসলে এটা আমাদের একটা ভালো লাগার, আমাদের একটা শৈল্পিক জায়গা। শৈল্পিক জিনিসটাই আসলে খুবই শৌখিনের। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এটা মানে কম্পিটিটর কিংবা ওই জায়গা না যে জিনিসটা আমরা মনে করছি। নিশ্চয়ই। শৌখিন ভাই, রিঙ্কু ভাই, আমি দুজনের কাছে আমি একটু আপনাদের সাম্প্রতিক কাজগুলো নিয়ে একটু কথা বলবো। তবে তার আগে আমি আপনাদের দুজনের কাছ থেকে আমি একটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু অনেক লেস ইম্পর্টেন্ট বিষয় আর কি, যেটা আমাদের আমলে নেই না, কিন্তু এটা মাথা ঘামায় আমাদের দিন শেষে, খুব মানসিকভাবে অস্থির লাগে। আপনারা চাইলেও হয়তো অ্যাভয়েড করেন না, এটা হয়তো আপনাদের কাছে কম যায় কিন্তু তাদের কাছে বেশি যায়। আমি কয়েকটা পত্রিকার শিরোনাম বলবো। হ্যাঁ, নিশ্চয়ই আপনারা শুনেছেন। আমি একটা পত্রিকার শিরোনাম হচ্ছে এরকম, সেটা অনলাইন হোক কিংবা মেইন স্ট্রিম মিডিয়ার পত্রিকাগুলো, সত্যিই কি বিয়ে করেছেন কেয়া পায়েল? আসলে সত্যি কি বিয়ে করেছেন? ঘটকালি পেশায় নাম ঘটকালি পেশায় নাম লিখিয়েছেন কেয়া পায়েল। হ্যাঁ, এটা ঠিক আছে। না, আমি একটা নাটক করেছি। আমি জানি, সেটা সবাই জানে। আরেকটা হচ্ছে বিয়ে করেছেন তারিকা নাম খান। সো এটা কি কেয়া পায়েল ঘটকালি করেছেন? এটা কিন্তু নিউজ হতে পারে, হেডলাইন হতে পারে। কেয়া পায়েলের ঘটকালিতে তারিক ভাইয়ের বিয়ে, তারিকা নাম খানের বিয়ে। তোমার নিউ প্রফেশন মিষ্টি হলো না পায়েল। আচ্ছা, আমরা কিন্তু এইটার একটা মানে এই যে একটা হইলো, আলোচনার মাধ্যমে একটা গল্প কিন্তু তৈরি হয়ে গেল। হ্যাঁ, এখানে নির্মাতারা আছেন, একটা সুযোগ হচ্ছে কিন্তু যে কেয়া পায়েলের ঘটকালিতে তারিক ভাইয়ের বিয়ে, তারিকা নাম খানের বিয়ে। তো আমি কি রাজি আছি? আমিও রাজি আছি। এখন পরিচালকরা যারা আছেন, নির্মাতারা যারা আছেন, আপনারা রাজি থাকলে কিন্তু এটা একটা কাজ হয়ে যায়। আইডিয়াটা মাথায় নিলাম। ঠিক আছে, আমরা এটা অপেক্ষায় থাকলাম। ঠিক আছে, কিন্তু আমার যেটা জানতে চাওয়া যে অস্থির লাগায় কিনা, মানে একটু হইলেও যে এই শিরোনামগুলো এটা তো হয় না বা ব্যাপারটা এরকম না, কিন্তু যেভাবে উপস্থাপন করে মানুষের তো আগ্রহ বাড়ানোর জন্য এই যে হেডলাইনগুলো, মানে কেমনভাবে মানুষ নিজেকে সান্ত্বনা দেন? ওটা তো যারা মার্কেটিং করছে বা যারা তাদের দায়িত্ব। আমার কাজটা করে দিয়েছি, সেটা আমি ঠিকঠাক করেছি কিনা ওটা দেখে কেমন অস্থির লাগে না? কিছু লাগে না আমার। না, কিছু হেডলাইন হচ্ছে হাসায়, অনেক সময় কাঁদায়, ভাবায়। সো ইন্টারেস্টিং আসলে। যেমন একটা বললেন যে বিয়ে করেছেন কেয়া পায়েল। সো ওই দিন আরেকটা জিনিস দেখে আমি খুব অবাক হয়েছি। আমি গাড়ি দিয়ে যাচ্ছিলাম শুটিং থেকে, দেখলাম যে আজকে দুর্ঘটনায় মারা গেলেন কেয়া পায়েল, এবং ওখানে দেখলাম প্রচুর কমেন্টস। সো এই জিনিসগুলো আসলে আমাদেরকে ভাবায় যে এই টাইপের কেন। সো খুবই সস্তা। সো এই জিনিসগুলো আসলে অনলাইন যারা করেন এরকম চমকদারি কিছু দিয়ে ওই ভিউটা বাড়ানো, দোষ লাগায় আর। কিন্তু আমরা মনে হয় এখানে সবাই শৌখিনও বলেছে যে আমরা যে কাজ করি না মানুষ দেখুক চাই, কিন্তু এইটা কিন্তু
মানে 5 মিলিয়ন বাট মানে কি বলবো 10 মিলিয়ন ভিউ হতেই হবে, কেমন সেইভাবে কাজ করিস, এইভাবে কোনো কাজ না 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 Right. এরকম এবং এরকম ওইটা ভাবে করলে কোনোদিনও আসলেই হয় হয় না। শৌখিন ভাই, আপনার কাছে আসলে জানতে চাওয়া যে আপনার কাজগুলো খুবই আমি যদি বলি কোয়ালিটিফুল এবং সেটার মধ্যে আলাদা একটা মেসেজ থাকে, সেটা হোক একটু রোমান্সের, একটু ভালোবাসার গল্পে পরিপূর্ণতা পাওয়া, এবং সাম্প্রতিক সময়ের একটি কাজ হচ্ছে রূপকথা, সেটা নিয়েও আমরা কথা বলতে চাচ্ছিলাম। এই যে একটু রোমান্সকে আলাদাভাবে তুলে ধরা, ভালোবাসার গল্পটাকে আলাদা করে তুলে ধরা, অপূর্ব ভাইয়ের সাথে অনেকগুলো কাজ আপনার রয়েছে, এটির বিশেষত্বটা কি আসলে? আপনার এই জায়গাটা আলাদা কেন বিশেষভাবে পছন্দের? ভালো লাগে বই কি নাকি দর্শকদের চাহিদা? মানে আমি পার্সোনালি আমি খুবই সফট হার্টের মানুষ। আমি মানে যেমন ধরুন যে আমাকে অনেকে বলে ভাই আপনি থ্রিলার বানান না কেন, আমি উত্তর দেবো ভাই আমি রক্ত ভয় পাই। আচ্ছা, মানে একটা মানুষ মানে কোপাকপি করছে এটা আমি ভাবতে আমার মানে মানে লাইক আপনি যখন লিখবেন একটা গল্প আপনাকে কিন্তু সেটা ভাবতে হবে। রাইট। আমি নিজে লিখি নিজে বানাই, সো আমাকে ভাবতে হয়। আমি যখন লিখি তখন কিন্তু আমি মানে হ্যাপি মোমেন্ট আমি নিজে হাসি, মানে স্যাড মোমেন্ট আমার নিজের খুব খারাপ লাগে। তো যখন আমি থ্রিল লিখতে যাব তখন আমি যখন কোপাকপি করতে তখন আমার কিন্তু মানে প্রবলেম হবে। আচ্ছা, সো এটা এক একজনের এক একটা ভালো লাগার বিষয়। আমার ভালো লাগার বিষয় হচ্ছে যে মানে মানুষের সম্পর্কের গল্প বলতে, সম্পর্কের গল্প মানে আর এখন কিন্তু মানে এখনকার সোসাইটিতে সম্পর্ক কিন্তু ক্রাইসিস সবচেয়ে বেশি। আপনি দেখেন, আমি এখানে একটা বিষয় যুক্ত করতে চাই। আপনার কাজগুলোতে খুব ছোট ছোট মানে বোধের উপস্থাপনগুলো এত দারুণভাবে হয়, সেটা খুব সূক্ষ্মভাবে আপনি করেন। এটা আমার মানে আপনার কাজের প্রতি আমার মানে একটা ছোট অবজারভেশন, যেটা আলাদা একটা মনসিয়ানা তৈরি করে কাজে। ফলে থ্যাংক ইউ সেটার জন্য। আমি আসলে মোমেন্ট ক্রিয়েট করতে পছন্দ করি। রাইট। লাইক ধরেন যে মানে শুধুমাত্র ডায়লগ বেসড মানে স্ক্রিন প্লে আমার পার্সোনালি পছন্দ না। মানে ধরেন যে আপনার সাথে আই কন্ট্যাক্ট হলো, আমার আই কন্ট্যাক্টে অনেক ধরনের ইমোশন কিন্তু পাস হয়, রাইট, যেটা অনেক সময় ডায়লগে হয় না কিন্তু। সো আমি মোমেন্ট ক্রিয়েট করতে অনেক বেশি পছন্দ করি। আর রোম্যান্সের একটা অন্যতম মানে মানে অলংকার হচ্ছে আসলে মোমেন্ট। তো ওই কারণে আপনার কাছে বিষয়টা মানে বোধ হয় মানে আপনি নিজের মধ্যে রোমান্স মানে খুব পছন্দ বা মোমেন্ট খুব পছন্দ। আমার সব কাজই ভালো লাগে। রিঙ্কু ভাই, এই যে কমিউনিকেশনটা, এটা নিয়ে আমার আসলে প্রশ্ন ছিল যে যখন ওনাদের সাথে কমিউনিকেশনটা করেন, শৌখিন ভাই যেটা বললেন যে উনি কিন্তু একটা জায়গা ভাবেন, একটা জায়গা নিজের মতো করে ভাববার জায়গা তৈরি করে তারপরে সেটা উপস্থাপন করেন, এবং সেটির প্রধান যদি সেনাপতি বলি এই মানুষগুলো, তারা আসলে সেটি উপস্থাপন করেন। সেই কমিউনিকেশনটা নিজেদের মধ্যে কেমন করে বিল্ড আপ করেন সেটি যদি একটু বলেন। আসলে একটা যখন আমরা একটা চরিত্র মানে লেখি বা একটা চরিত্র দেখি যে এই ক্যারেক্টারটা বা এই চরিত্রটা কে ভালো করবে, মানে মানে আমরা ভাবি যে আচ্ছা গল্পটা যখন পড়ি বা পুরো গল্পটার যখন ক্যারেক্টারগুলো নিয়ে আমরা বসি যে এই ক্যারেক্টারটা আসলে উনি মানে ভিজুয়ালে চলে আসে। মানে যদি এরকম ভাবে বলি যে আপনি কেয়া পায়েলের জন্য লিখছেন, নাকি আপনি লেখার পরে মনে হচ্ছে যে কেয়া পায়েল বা আমি লেখার পরে বা আমার গল্প পড়ার পরে আমি চিন্তা করছি, এর আগে আমি আগে থেকে চিন্তা করে আসলে মানে লেখি না বা ভাবি না, চিন্তাও করি না। মানে আমার গল্পের উপর ডিপেন্ড করবে, চরিত্রের উপর ডিপেন্ড করবে যে আসলে আমি কাকে নিব আর কি। আচ্ছা, আমরা ছোট ছোট কয়েকটা প্রশ্ন আপনাদের কাছ থেকে একটু জানতে চাই, একদমই ছোট ছোট। রিঙ্কু ভাই, আপনার কাছ থেকে শুরুটা করতে চাই। শুটিং না থাকলে অবসরের সময় কিভাবে কাটান? একটু সিনেমা দেখি। সিনেমা দেখি। আপনার পরিচালিত সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ কোনটি? বোধ, কবর। কোন অভিনেতার সাথে বা অভিনেত্রীর সাথে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য লাগে? আবার আসলে সবার সাথে কাজ করতে খুব ভালো লাগে। টেকনিক্যাল অ্যান্সার। প্রিয় সিনেমা বা নাটক? প্রিয় সিনেমা বা নাটক আমার পছন্দ এই সময় না, যে কোনো সময় আমার পছন্দের সিরিজ বিটিভির আজ রবিবার আমার খুব পছন্দের। থ্যাংক ইউ। সিনেমা বললে অনেক সিনেমা বলতে হবে, আসলে সিনেমা ইন্ডিভিজুয়ালি একটা সিনেমা বলা সম্ভব না, কারণ অনেক সিনেমা পছন্দের। ওকে, শৌখিন ভাই, আপনার কাছে একটু ফিরতে চাই। প্রিয় কাজ কোনটি আপনার? আমার নিজের নিজের তো সবগুলোই প্রিয়। মানে এখন বড় ছেলে, ছোট ছেলে, মেজো ছেলে একটা ভাগ করা যেতে পারে। এই মুহূর্তে ধরুন যে নাম মনে পড়ে মানে পথ হলো দেরি, উড়াল পাখি,
বা এই যে লাস্টে রূপকথা, এরকম অনেক প্রজেক্ট আমার করছি। আপনার পথের দেরিটা আমার অনেক বেশি ভালো লাগছে, থ্যাংক ইউ। উড়াল পাখি ভালো লাগে না আপনার? না না না, না, পথের দেরি আমি বুঝতে হচ্ছিল পারছি না তো। বুঝতে পারছি। শুটিং এর বিরতিতে যা করেন, শুটিংয়ের বিরতিতে প্ল্যানিং নিয়ে টিমের সাথে ডিসকাস করি। মেজাজ খারাপ হলে শুটিং এর সময় যেটি করেন, চুপ হয়ে যায় একদম। ট্রু। যদি এটা আপনি বলে ফেলেছেন যে কোন ধরনের গল্প আপনি বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, আপনি ভবিষ্যতে একজন অভিনেতার সাথে কাজ করতেই চান যার সাথে এখন পর্যন্ত করেননি, এরকম একজন? অনেক আছে। একজন তারেক ভাইয়ের সাথে আমার কাজ হয় না কখনো, তার সাথে কাজ করতে চাই অনেক বেশি। কেয়া পায়েল, আপনার কাছে আমার প্রশ্ন, অনেক প্রশ্ন রয়েছে আপনার কাছে, এবং আমাদের একটা পর্ব থাকে যাহা বলিব মিথ্যা বলিব, যাহা বলিব সত্য বলিব। আপনি কোনটা বলতে চান? অবশ্যই মিথ্যা বলবো। যাহা বলিব মিক্স করে বলা যাবে না? না, একটা অপশন নিতে হবে। একটা? জি, সত্য। সত্য। ওকে, সত্যতে আমরা চলে গেলাম। একজন কেয়া পায়েল কেন আলাদা? প্রত্যেকটা মানুষই আলাদা তার নিজ নিজ জায়গা থেকে, সেই জায়গা থেকে আমি আলাদা। সবচেয়ে চ্যালেঞ্জিং চরিত্র? অনেক আছে। আইসিইউ একটা নাটক করেছিলাম, ওইখানে ওই ক্যারেক্টারটা আমার জন্য চ্যালেঞ্জিং ছিল। ছুটির দিনে কি করেন কেয়া পায়েল? ঘুমাই বাসায়, আমার ছোট ভাই বোনকে সময় দিই। আপনার অভিনীত প্রিয় কাজ? অনেক আছে। অপ্রিয়? প্রিয় ভুলো না আমায়, আমার খুব পছন্দের একটা কাজ, আর রিসেন্ট রূপকথা। অপ্রিয়? অপ্রিয় কোনো কাজ নেই আমার দ্বারা করা। সত্য বলবেন বলেছিলেন। হ্যাঁ, না না, অপ্রিয় বলতে না, মানে সব কাজই তো আসলে আমিই করেছি। সো অভিনয়ের বাইরে কোন কাজটি বেশি উপভোগ করেন? ফ্যামিলির সাথে ঘুরতে। কোন অভিনেত্রীকে অনুপ্রেরণা হিসেবে দেখেন? একজনকে বলতে পারবো না, এরকম অনেকজন আছে, অনেকের অনেক দিক ভালো লাগে। সো বিউটিফুল মাইন্ড? বিউটিফুল মাইন্ড একজন অভিনেত্রীর না, যে কোনো একটা বিউটিফুল মাইন্ড, একটা ল্যাঙ্গুয়েজ আপনি আপনার মতো করে এটার সাথে কোনো কিছু রিলেট করতে পারলেন। বিউটিফুল মাইন্ড, তারিকা নাম খান। বলে দিলেই হয়ে যাবে, আমি তো ফেমাস হয়ে যাবো। নায়িকা না অভিনেত্রী? অভিনেত্রী ডেফিনেটলি। আচ্ছা, আপনার জন্য শেষ 3টা প্রশ্ন। এখনো মাঝে মাঝে ক্রাশের প্রোফাইল স্টক করেন? নো। আপনি ছোটবেলায় খুব অভিমানী ছিলেন? এখনো। প্রপোজ করার সময় ছেলেদের মেরেছেন, এমন কখনো হয়েছে? না, কিন্তু বকা দিয়েছি। আচ্ছা, আপনার মনের মানুষ কিন্তু আপনি পরিচয় করে দিয়েছেন অন্য পরিচয়ে, এমন কি হয়েছে? হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আপনি চিঠিটা লিখতে থাকুন, আমরা একটু তারিকা নাম খান আপনার কাছে আসতে চাই, এবং আপনার কাছে তো আমার চিঠি লিখতে গুচ্ছ প্রশ্ন আর কি, অনেকগুলো প্রশ্ন। যাহা বলিব মিথ্যা বলিব না যাহা বলিব সত্য বলিব? এই মুহূর্তে মিথ্যা বলতে পারবো না, মানে গুলিয়ে যাবে সব। আচ্ছা, গল্প না চরিত্র, কোনটা প্রাধান্য পায় আপনার কাছে? চরিত্র। এবছরে নতুন কি কি কাজ আসছে? মানে যে এখন পেশাগত হিসেবে আছে, যেটা ফিল্ম বা টেলিভিশন বা অন্যান্য, সেইভাবে কোনো পরিকল্পনা এরকম নেই। ছবি নিয়ে কথা হচ্ছে অনেকগুলো, মঞ্চ নাটক নিয়ে নতুন করার ভাবনা আছে, সেটা। এইটা তো খুবই ইন্টারেস্টিং। হ্যাঁ, যে আপনাকে মঞ্চে আবার দেখতে পাওয়াটা, এটা একটা পরিকল্পনা করছি এখন, আল্লাহ ভরসা রাখে। আচ্ছা, আমরা অপেক্ষায় থাকবো। সমালোচনাকে কিভাবে দেখেন আপনি? যৌক্তিক সমালোচনাকে আমি গ্রহণ করি এবং চাইও। কখনো মনে হয়েছে এই চরিত্রটি চ্যালেঞ্জিং ছিল? খুবই অনেক যখনই যেন চরিত্র করি, মানে যেই নাটক হোক না কেন, আজকে যদি শৌখিন ডাকে আমাকে, ওকে ডাকে, এখন আমার আকাঙ্ক্ষা থাকে, ইচ্ছা থাকে আমি নিজেকে ছাপিয়ে যাওয়ার, অন্তত রিপিট না করার। কিন্তু হয় কি, অনেক সময় এই দাঁড়িয়ে কর্তন করতে পারি না, অনেক সময় অনেকে মেগার মনে করে তো একই রকম দেখতে। আচ্ছা, এখন হয়তো দেখা গেল যে সময় আছে, সুতরাং একটু গ্রো করে ফেলি অনেক সময়, এরকম হয়। কিন্তু যখনই যে কাজটা করি তখনই সেটাকে ভালোবাসা ছাড়া কাজ করতে পারি না, সত্যি কথা বলি। টেলিভিশনের পর্দা, সিনেমা নাকি ওটিটি, কোনটাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন? সবগুলোই। আচ্ছা, আপনার একটা শখের কথা জানতে চাই। শখ মুশকিল, আমি খুব মানে আমি তো জাকারিয়া শৌখিন না, আমি
তারিক আনাম খান, আমার শখটা খুব কম। বেড়াতে পছন্দ করি এবং লেখাটাও একটা বড়, হ্যাঁ মানে আচ্ছা, মানে আমি যখন মনে একটা ইন্সপায়ার্ড কিছু লিখছি তখন আমার খুব ইয়ে লাগে যে যদি আরেকটু ধরা যাক কোনো নাটকের অনুবাদ করি, রূপান্তর করি, সেটা একটা শখ করতে পারি। কিন্তু সেটা শখ না, সেটা কাজের মধ্যেই পড়ে। শখ কী আছে, শখ করে এমন কিছু নাই। সিনেমায় ভিলেন হওয়ার ইচ্ছা ছিল একটা সময় আপনার খুব? আমি তো ভিলেন হয়েছি, আমি ভিলেনের পুরস্কারও পেয়েছেন, জাতীয় পুরস্কার প্রাপ্ত আপনি। মানে ইচ্ছাটা কি ছিল কখনো? ওই রকমভাবে ইচ্ছে ছিল না। আমি আসলে কোনো চরিত্রকে পূর্ণাঙ্গ ভিলেন, পূর্ণাঙ্গ খারাপ মানুষ বা একটা চরিত্র পূর্ণাঙ্গ ভালো মানুষ এভাবে দেখি না। আচ্ছা, একটু তাড়াতাড়ি দিতে হবে। সেটি হচ্ছে কোনো পরিচালকের সাথে ঝগড়া হয়েছে? বেশ হয়েছে, নাম বলতে পারবো না। আচ্ছা, স্কুল পালিয়ে সিনেমা দেখতে গিয়ে আপনি ভেবেছিলেন আপনি অভিনেতা হবেন? না, আমি সিনেমা দেখতাম, দেখে উত্তম কুমার আমার আইডল ছিলেন, তাকে দেখে মনে করতাম যে আমাদের অভিনয় হবে না, বিকজ ওর মতো চেয়ার হবে না। আচ্ছা, শেষ দুইটা প্রশ্ন। তারিক আনাম খান কোনো ডিসিশনে নিজেকে স্থির রাখতে পারেন না? না, আমি খুব স্থির রাখি। আপনি হলিউডে সিনেমা করতে আগ্রহী? ভীষণভাবে। থ্যাংক ইউ আমাদের সাথে সত্য কথাগুলো বলার জন্য। শৌখিন ভাই, আপনার কাছে জানতে চাই, যাহা বলিব সত্য বলিব, মিথ্যা বলিব? মিথ্যা। থ্যাংক ইউ চ্যালেঞ্জটা নেওয়ার জন্য। হ্যাঁ, মানে একটা সাহসী ব্যাপার। ভেরিয়েশন আসুক, বুঝছো? আচ্ছা, আমি স্ক্রিপ্ট রেখে দিলাম, স্ক্রিপ্টে প্রশ্ন করবে ওই না, যেহেতু আপনি মিথ্যা বলবেন। তারিক আনাম খান মিথ্যা। খুবই বাজে অ্যাক্টর। কেয়া পায়েল? এটা কি গালি দিলে কেন বুঝতে পারি না, কিন্তু কেয়া পায়েল খুবই ফাজিল একটা মেয়ে এবং খুবই মানে হৃদয় খুবই কঠিন। আচ্ছা, অপূর্ব? পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ। আচ্ছা, ওটিটি নাটক? ওটি নাটক, ওটিটি এবং নাটক এই দুটো নিয়ে মিথ্যা কি? এটা একটা পেঁচানো জিনিস। এটা এক কথায় আসলে উত্তর দেওয়া এক কথা সম্ভব হবে। বা ওটিটি ভালো লাগে না, বা ওটিটি পচা জায়গা, এরকম হতে পারে। ওটিটি ভালো লাগে না, নাটকও ভালো লাগে না। আচ্ছা, পরিচালনার বাইরে আপনার যে বিশেষ শখটি আছে? এটা তো মিথ্যা বলা যাবে না। মিথ্যা বলতে? মিথ্যা, হ্যাঁ। আচ্ছা, ডাকাতি করা। আচ্ছা, আপনার পরিচালিত প্রিয় নাটক বা কাজ যদি বলি? ও এটা তো মিথ্যা বলা মুশকিল। মিথ্যা। আমার পরিচালিত প্রিয় কাজ, প্রিয় কাজ, প্রিয় মিথ্যা। কাজ। তেল ও জলের কাব্য। আচ্ছা, চলচ্চিত্র বা নাটক আপনাকে কোন জায়গাটাতে আসলে বেশি অনুপ্রাণিত করে? এটা মিথ্যা বলতে হবে? চলচ্চিত্র বা নাটক? চলচ্চিত্র বা নাটক যদি আমি বলি, দুইটা প্ল্যাটফর্মের কথা বলি, কোনটা আপনাকে বেশি অনুপ্রাণিত করে? ব্যক্তি আপনি, নট দুইটাই আমাকে বেশি অনুপ্রাণিত করে। আপনি যদি ভক্তদের সরি, কোনোটার মধ্যে করে না। আচ্ছা, ভক্তদের জন্য যদি কিছু বলতে বলা হয়? তোমরা আমার নাটক কেউ দেখো না। রিঙ্কু ভাই, আপনার জন্য এটা খুব ভালো বিষয়। যা বলিব মিথ্যা বলিব নাকি যা বলিব সত্য? মিথ্যা। জোশ। বাংলাদেশের কোন খাবার সবচেয়ে বেশি ভালো লাগে? আর্টিস্ট বনাম ডিরেক্টর, মিথ্যা সত্য। বাংলাদেশের কোন খাবার সবচেয়ে বেশি ভালো লাগে? বাংলাদেশের কোন খাবার? জি। আবার তো সবচেয়ে বেশি ভালো লাগে মাছ। মিথ্যা। মিথ্যা। যদি পরিচালনা না করতেন তবে কি করতেন? চাকরি করতাম। আপনার কাজের সবচেয়ে বড় অনুপ্রেরণা কে বা কি? কেউই না। কোন অভিনেতার কাজ আপনাকে অনুপ্রাণিত করে, ভালো লাগে এরকম হয়? মোশাররফ করিম। তারিক আনাম খান? ভালো মানুষ। ভালো মানুষ, তার মানে খারাপ মানুষ? হ্যাঁ তাই তো মনে হচ্ছে। কেয়া পায়েল? কেয়া পায়েল খুবই বাজে, দুষ্ট। ইন্ডাস্ট্রিতে আপনার সবচেয়ে ভালো বন্ধু? জাগরে শৌখিন, সামনে আছে তো বলে দাও। শৌখিন। শত্রু?
রাসেল আজম। বিকেলবেলা করতে পছন্দ লাগে এমন একটি কাজ? আড্ডা। চা, কফি? চা। ধন্যবাদ, থ্যাংক ইউ। দর্শক, আমাদের আরেকটি পর্ব থাকে তোমাকে জানাতে, এবং সেটি আমি জেনে নিতে চাই। তারেক আনাম খান, আপনাকে দিয়ে শুরুটা করতে চাই। পৃথিবীর যে কাউকে যে কোনো বস্তুকে উদ্দেশ্য করে যা ইচ্ছা তাই লিখতে পারেন, বলতে পারেন। আপনার লেখাটা আমরা একটু জানাতে চাই। আমি পড়বো। জি। আপনার পাশের মানুষটিকে, আপনার বাড়ির পাশের গাছটিকে, আপনার আশপাশের পাখি, অন্য প্রাণীকে ভালোবাসুন। জীবন সুন্দর, জীবনকে ভালোবাসুন। ইয়েস, লাইফ ইজ বিউটিফুল অলওয়েজ। ক্যাপাল? আপনার সাথে আমার মানে চিন্তা ভাবনা এত মিল আমি আগে জানতাম না। ও আল্লাহ। জীবন খুব সুন্দর, জীবনের প্রতিটা মুহূর্ত আমাদের উপভোগ করা উচিত। নিজে যদি ভালো থাকি, প্রত্যেকটা মানুষকে আমরা ভালো রাখতে পারবো। সো আগে নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে ভালো রাখতে হবে। আসলে আমি বল বিষয় হচ্ছে বুঝিনি কি লিখতে হবে। ভাবছি চিঠি লিখতে হবে বা কবিতা লিখতে হবে। চিঠি। কবিতা লিখতে হবে। আমি কবিতা লিখেছেন? সমস্যা নাই, আমি কবিতাটাই শুনি। আমি লিখছি তোমার নামে লিখে রাখি কত অভিমান, মন খারাপের দিনগুলোতে অনেক পিছুটান। আচ্ছা ঠিক আছে, শুধু আমাকে একটুকু বলেন কাকে উদ্দেশ্য করে লিখেছেন, আর কিছু বলতে হবে না। কে সে? আপনার কাছে থাকুক, আমরা নিয়ে নিব। কাকে উদ্দেশ্য করে লিখেছেন সেটি শুধু বলেন আমাকে। সে এখন তো মানে কাকে বলা যাবে সে না। তো নাই। শৌখিন ভাই? আয় করতে যেতাম শৌখিন ভাই? আমি চিঠি লিখছি একটা আমাকে নিজেকে ওয়ার্ল্ডে নাই। শৌখিন ভাই নিজেকে লিখেছেন? আমি নিজেকে লিখছি প্রিয় শৌখিন, তুমি ভালো হয়ে যাও, আলসেমি বাদ দাও, সামনে অনেক কাজ, কিন্তু তুমি ঝিমাও, ঘুমাও। জীবন ছোট কিন্তু কাজ অনেক বেশি, তাই দৌড়াও, ঠান্ডা মাথায় দৌড়াও, নিজের স্বপ্ন ছুঁয়ে দেখো। ও ওয়াও, ধন্যবাদ শৌখিন ভাই, ধন্যবাদ রিঙ্কু ভাই, ধন্যবাদ কেয়া পায়েল, ধন্যবাদ শ্রদ্ধেয় তারেক আনাম খান। আমাদেরকে সময় দিয়েছেন, আমরা ঋদ্ধ হয়েছি। আপনাদের অনেক ভালো ভালো কাজ আসুক সেই প্রত্যাশা করছি। আজকের মতো এখানে বিদায় নিতে হবে আমাদেরকে। দর্শক, লাইফ ইজ বিউটিফুল, জীবন সুন্দর, এবং সেই জীবনকে উদযাপন করতে হয়, সেই জীবনকে নিয়ে সামনে এগোতে হয়। এবং আপনি যখন জিতে যাবেন তখন কিন্তু আমি, আপনি, পাশের বাসার মানুষটি, পাশের বাসার গাছটি, পাশের গাছটি সব জিতে যায়। এবং সব জিতে গেলে কিন্তু দিন শেষে বাংলাদেশ জিতে যায়। বাংলাদেশটা আমার, আপনার। বাংলাদেশ জিতে গেলে আমরা সবাই জিতে যাই। ভালো থাকবেন, দেখা হবে আগামী সপ্তাহে।